সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফি শুরু করছি। ভূগোলের প্রথম যেটা আমরা টপিক পড়বো সেটা হচ্ছে কসমোলজি। আরেকটা কথা বলে রাখি, তোমাদের কম্পিটিটিভ এক্সামে যেগুলোতে জিকে আসে সেই জিকে রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে, সঙ্গে ম্যাথমেটিক্সের ভিডিওগুলোও রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। দেখো, প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে ভূগোল পড়তে গেলে সেটা হচ্ছে মহাবিশ্ব কাকে বলে। দেখো, মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড কাকে বলে না, আমাদের এই যে আকাশের দিকে তাকালে আমরা যে নক্ষত্র পুঞ্জগুলো দেখতে পাই, ঠিক আছে, সেই নক্ষত্র পুঞ্জগুলোকেই একসাথে কি বলা হয়, মহাবিশ্ব। তার মানে ছোট করে যদি আমি বলি মহাবিশ্ব বলতে কি বোঝায়, যে নক্ষত্র পুঞ্জ আমরা দেখতে পাই বা নক্ষত্র মণ্ডল আমরা দেখতে পাই, তাকেই এক কথায় আমরা কি বলি, মহাবিশ্ব বলি, ঠিক আছে। আর এই যে মহাবিশ্বে সমস্ত কিছু এক জায়গায় কেন রয়েছে, দেখো প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করছে, ঠিক আছে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির জন্য, ঠিক আছে, কিসের শক্তির জন্য, মাধ্যাকর্ষণ। তাহলে মাধ্যাকর্ষণ শক্তির জন্য এরা পরস্পরের চারপাশে কি করেছে, আবর্তন করছে, ঠিক আছে। এবার দেখো, এখানে বেশ কিছু জিনিস জানতে হবে। প্রথম দেখো, প্রায় 140 খ্রিস্টাব্দ, ঠিক আছে, 140 খ্রিস্টাব্দ নাগাদ, ঠিক আছে, 140 খ্রিস্টাব্দ নাগাদ একজন গ্রিক পণ্ডিত ছিল যার নাম ছিল টালাম, ঠিক আছে। 140 খ্রিস্টাব্দ নাগাদ একজন গ্রিক পণ্ডিত ছিল টালাম। টালাম কি বলেছিল, টালাম বলেছিল যে যে আমাদের যে এই যে যে সৌরজগৎ আমরা দেখি, তার কেন্দ্রে কে রয়েছে, কেন্দ্রে পৃথিবী রয়েছে, ঠিক আছে, কেন্দ্রে পৃথিবী রয়েছে। আর সূর্য টূর্য আর বাদবাকি সমস্ত গ্রহ তার চারিদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এটা টালাম বলেছিল। তারপরে একদম 1543 খ্রিস্টাব্দে এসে, ঠিক আছে, 1543 খ্রিস্টাব্দে এসে কোপারনিকাস, 1543 খ্রিস্টাব্দে এসে কোপারনিকাস প্রথম কি বললেন, কোপারনিকাস বললেন যে কেন্দ্রে, সৌরজগতের কেন্দ্রে পৃথিবী নেই, কেন্দ্রে কে রয়েছে, কেন্দ্রে কিন্তু একদম সূর্য রয়েছে, অর্থাৎ সূর্যের কেন্দ্র করে তার চারপাশে গ্রহগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। আর এই যে কোপারনিকাসের এই তত্ত্বটাকে কিন্তু কেপলার, ঠিক আছে, বিজ্ঞানী কেপলার প্রথম কিন্তু সমর্থন করেছিল, ঠিক আছে, বিজ্ঞানী কেপলার। তাহলে কে প্রথম বলেছিল যে হচ্ছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, তিনি হচ্ছেন টালাম, ঠিক আছে। পরবর্তীতে 1543 খ্রিস্টাব্দে এসে বিজ্ঞানী কোপারনিকাস প্রথম বললেন যে না, সূর্য স্থির বা সূর্য একদম কেন্দ্রে রয়েছে, পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো এদের চারপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তারপরে যেটা আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে ছায়াপথ। দেখো, ছায়াপথ কাকে বলে, ছায়াপথ হচ্ছে আমরা সৌরজগতের যে নক্ষত্রদের যে বিরাট পরিবার, ঠিক আছে, মানে নক্ষত্র, ঠিক আছে, নক্ষত্র, তারপরে ধরো গ্রহ, আর হচ্ছে উপগ্রহ, এছাড়াও অন্যান্য যে গ্রহাণুপুঞ্জগুলো রয়েছে তাদেরকে একত্রে আমরা কি বলছি, ছায়াপথ বলছি, ঠিক আছে। এবারে দেখো, এই ছায়াপথগুলো কেমনভাবে আলাদা আলাদা করা হয় না, একটা জায়গাতে দেখবে এরকম একটা দেখা যাবে, আমাদের যে আকাশগঙ্গা ছায়াপথটা দেখতে কিছুটা এরকম, ঠিক আছে, একটা জায়গায় নক্ষত্র টক্ষত্র সমস্ত কিছু সমষ্টি রয়েছে, এগুলোকেই আমরা কি বলছি, ছায়াপথ বলছি। আচ্ছা, আমরা যে ছায়াপথে বাস করি তার নাম হচ্ছে আকাশগঙ্গা, ঠিক আছে, আমরা যে ছায়াপথে বাস করি তার নাম কি, আকাশগঙ্গা। এটাকে ইংরেজিতে কি বলা হয়, মিল্কি ওয়ে, ঠিক আছে, মিল্কি ওয়ে, আকাশগঙ্গা বা হচ্ছে মিল্কি ওয়ে, ঠিক আছে। আমরা যে ছায়াপথে বাস করি তার নাম কি, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। এটা প্রথম কে আবিষ্কার করেছিল না, 1924 সালে এডুইন হাবল, ঠিক আছে, এডুইন হাবল প্রথম আবিষ্কার করেছিল যে আমরা আকাশগঙ্গা ছায়াপথে বাস করি, ঠিক আছে। আচ্ছা, এর আকৃতি কেমন হয় একটু বলে দিই। এর আকৃতি হচ্ছে কুণ্ডলাকার হয়, ঠিক আছে, এর আকৃতি কি, কুণ্ডলিকার, মানে স্প্রিংয়ের মতো, কিছুটা পেঁচানো স্প্রিংয়ের মতো বা কুণ্ডলিকার কিন্তু এর আকৃতি হয়, ঠিক আছে। এখানে মোট কতগুলো নক্ষত্র রয়েছে, এখানে প্রায় 100 বিলিয়ন, ঠিক আছে, 100 বিলিয়ন নক্ষত্র কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এখানে কতগুলো নক্ষত্র রয়েছে, 100 বিলিয়নের কাছাকাছি কিন্তু নক্ষত্র এখানে রয়েছে। আচ্ছা, আমরা তো আকাশগঙ্গা ছায়াপথে বাস করি, আমাদের যে নিকটতম ছায়াপথ আছে তার নাম কি, আমাদের আকাশগঙ্গার পরে যে ছায়াপথটা রয়েছে তার সেই ছায়াপথটার নাম হচ্ছে কি, অ্যান্ড্রোমেডা, ঠিক আছে, সেই ছায়াপথের নাম কি, অ্যান্ড্রোমেডা, অ্যান্ড্রোমেডা। তাহলে আমাদের নিকটতম ছায়াপথের নাম কি হয়ে গেল, অ্যান্ড্রোমেডা হয়ে গেল। এখান থেকে মোটামুটি এই কটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। দেখো, বিগ ব্যাং থিওরি কি, দেখো আমাদের যে এই যে আজকের বর্তমানে সৌরজগৎ বা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেই সম্পর্কিত বেশ কিছু মতবাদ কিন্তু রয়েছে। তার মধ্যে যেটা সবথেকে গ্রহণযোগ্য সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিতে কি বলা হচ্ছে যে প্রায় 13.7 বিলিয়ন বছর আগে, ঠিক আছে, 13.7 বিলিয়ন
বছর আগে সমস্ত কিছু একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, ঠিক আছে? একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতেই কিন্তু সমস্ত কিছু কেন্দ্রীভূত ছিল। তারপরে সেখান থেকে ধীরে ধীরে সেটা হচ্ছে একটা বিস্ফোরণ ঘটে। এখানে কি ঘটে? একটা এক্সপ্লোশন বা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ ঘটার ফলে এখান থেকে কিন্তু সমস্ত গ্রহাণু নক্ষত্র এগুলো পরপর দূরে সরে যেতে থাকে। তার মানে এখনো পর্যন্ত কিন্তু আমাদের এক্সপানশন ঘটছে, ঠিক আছে? কি ঘটছে? এক্সপানশন ঘটছে, অর্থাৎ আমাদের কিন্তু এখনো ওই দূরে ছড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু চলছে, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের বিগ ব্যাং থিওরি আমাদেরকে বলছে, ঠিক আছে? এটুকু জাস্ট মনে রাখবে। নেক্সট যদি আমরা কোশ্চেনে চলে আসি, নেক্সট পেজে, সেটা হচ্ছে কি না, মহাকাশ সম্পর্কিত বিভিন্ন পরিমাপের একক। এবারে মহাকাশ সম্পর্কিত কি কি পরিমাপ রয়েছে আমাদেরকে সেগুলো জানতে হবে, ঠিক আছে? প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ কাকে বলে? না, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা আলোকবর্ষ বলি। তার মানে এটা কি বলা হচ্ছে যে আলো 1 বছরে, ঠিক আছে, আলো 1 বছরে যে দূরত্ব যায়, আলো 1 বছরে যে দূরত্ব যাবে তাকেই আমরা কি বলছি? 1 আলোকবর্ষ বলছি। আলোর গতিবেগ কত? না 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? বা যদি মিটারে লেখো তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিলোমিটারেও লেখা যায়, প্রায় 3 লাখ কিলোমিটার হয়, ঠিক আছে? 3 লাখ কিলোমিটার পার হচ্ছে সেকেন্ড হয়, ঠিক আছে? এটা হচ্ছে আলোর গতিবেগ। তাহলে আলো 1 বছরে যে দূরত্ব যাবে তাকে আমরা কি বলছি? আলোকবর্ষ বলছি। নেক্সট দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলে? মোটামুটি পৃথিবী ও সূর্যের মধ্যের যে দূরত্ব তাকেই আমরা কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলছি, ঠিক আছে? তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি? না পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব, ঠিক আছে? পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব এটাকেই আমরা কি বলছি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU, ঠিক আছে? এবার এখানে তোমাকে মনে রাখতে হবে যে 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার যদি আমি বলি, 1 আলোকবর্ষ সমান প্রায় 60,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়, ঠিক আছে? 1 আলোকবর্ষ সমান 60,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। নেক্সট যেটা আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে পারসেক। নেক্সট যে এককটা রয়েছে, পারসেক কাকে বলে? পারসেক হচ্ছে, এটা হচ্ছে সেই দূরত্ব যাতে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ তার বৃত্তের পরিধির 1 সেকেন্ডের কৌণিক অঞ্চলের সম্মুখীনে অবস্থান করে। মোটামুটি শুধু মনে রাখবে যে এটা হচ্ছে একটা দূরত্ব, এর থেকে বেশি কিছু তোমার এখানে মনে রাখার দরকার নেই, ঠিক আছে? নেক্সট যেটা আলোচনায় আসবো সেটা হচ্ছে আমাদের নক্ষত্র। দেখো নক্ষত্র কি? নক্ষত্রকে ইংরেজিতে স্টার বলা হয়। নক্ষত্রের বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে? নাম্বার 1 যদি আমরা বলি, নক্ষত্রের নিজস্ব আলো আছে, ঠিক আছে? নক্ষত্রে কি রয়েছে? নিজস্ব আলো কিন্তু নক্ষত্রের রয়েছে, ঠিক আছে? প্রতিটা নক্ষত্রের নিজস্ব কি রয়েছে? আলো রয়েছে। বোঝা গেল? মোট যদি কোনো একটা ছায়াপথ ধরি, মোট ছায়াপথের প্রায় 98% কিন্তু এই হচ্ছে নক্ষত্র দিয়ে তৈরি, ঠিক আছে? 98% কি রয়েছে? নক্ষত্র কিন্তু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নক্ষত্রের যে নিজস্ব আলো আছে তার সাথে সাথে এর নিজস্ব কিন্তু তাপও থাকে, ঠিক আছে? নিজস্ব তাপও থাকে। এবারে এই তাপটা আসছে কোথা থেকে? না, নক্ষত্রের মধ্যে জেনারেলি দেখা যায় কি কি রয়েছে? হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়াম থাকে, ঠিক আছে? যে কোনো নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন আর কি থাকে? হিলিয়াম থাকে। এই হাইড্রোজেন এবং হিলিয়ামের পারস্পরিক রূপান্তর চলতে থাকে, যার ফলে প্রচুর পরিমাণে কিন্তু তাপের সৃষ্টি হয়, ঠিক আছে? এবারে দেখো নক্ষত্রের রং বা যে বর্ণ, এর যদি বর্ণের কথা বলি, এই বর্ণটা কিন্তু আমাদের তাপকে বুঝিয়ে দেয় যে কার তাপ কতটা হবে, ঠিক আছে? যেমন দেখো বর্ণে কি কি রং হয়? দেখো নীল রং হতে পারে, ঠিক আছে? নীল হয়, বোঝা গেল? নীল হয়, তারপরে হচ্ছে হলুদ হয়, আর হচ্ছে লাল হয়, ঠিক আছে? নীল, হলুদ আর কি হয়? লাল হয়। নীলটার কিন্তু তাপমাত্রা সবথেকে বেশি, হলুদটার একটু কম, আর লালের আর একটু কম হয়, ঠিক আছে? তাহলে নীল রঙের কিন্তু তাপমাত্রা কী হবে? সবথেকে বেশি হবে, ঠিক আছে? এই রং দেখে আমরা কোনো নক্ষত্রের তাপ সম্পর্কে একটা ধারণা আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, নক্ষত্রের আকার যদি সূর্যের মতো হয় তখন তাকে হোয়াইট ডর্ফ বলা হয়, ঠিক আছে? তাহলে নক্ষত্রের আকারের কথা যদি আমরা বলি, নক্ষত্রের আকার, ঠিক আছে? নক্ষত্রের আকার যদি কার মতো হয়? না, সূর্যের মতো হয় বা সূর্যের কাছাকাছি, সূর্যের মতো। নক্ষত্রের আকার যদি সূর্যের মতো হয়ে যায় তখন তাই কি বলা হয়? হোয়াইট ডর্ফ, ঠিক আছে? কি বলা হয়? হোয়াইট ডর্ফ বলা হয়, ঠিক আছে? হোয়াইট ডর্ফ। নক্ষত্রের আকার সূর্যের মতো হলে তাই কি বলা হবে? হোয়াইট ডর্ফ, ঠিক আছে? সূর্যের চেয়ে বড় কিন্তু তার দ্বিগুণ আয়তনের চেয়ে ছোট। তার মানে সূর্যের চেয়ে বড়, ঠিক আছে? সূর্যের চেয়ে বড় কিন্তু 2 গুণের চেয়ে ছোট, ঠিক আছে? সূর্যের দ্বিগুণের চেয়ে
ছোট। তখন তাই কী বলা হবে? যে সমস্ত নক্ষত্রের আকৃতি সূর্যের চেয়ে বড় কিন্তু তার দ্বিগুণের চাইতে ছোট, তাদেরকে আমরা নিউট্রন স্টার বলি। ঠিক আছে? তাদেরকে আমরা কি বলি? নিউট্রন স্টার বলি। ঠিক আছে? এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পালসার। ঠিক আছে? নিউট্রন স্টার বা এটাকে কী বলা হয়? পালসার বলা হয়। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো কিছু কিছু নক্ষত্র, যদি এমন কোনো নক্ষত্র পাওয়া যায় যার হচ্ছে মাধ্যাকর্ষণ বল সব থেকে বেশি, এতটাই বেশি যে যেখান থেকে কোনো আলো বেরোতে পারে না। ঠিক আছে? তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা ব্ল্যাক হোল বলি। ঠিক আছে? তখন তাকে আমরা কি বলি? ব্ল্যাক হোল। তাহলে যদি আমরা ব্ল্যাক হোলের কথাই বলি, ব্ল্যাক হোল। ঠিক আছে? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল জিনিসটা কি? ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা নক্ষত্র যার মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি। ঠিক আছে? মাধ্যাকর্ষণ শক্তি খুব বেশি, মাধ্যাকর্ষণ শক্তি খুব বেশি হয়। ঠিক আছে? এতটাই বেশি যে ওর মধ্যে থেকে কোনো আলো বেরোতে পারে না, যার জন্য ওটা দেখতে কালো রঙের হয়, তখন ওকে আমরা ব্ল্যাক হোল বলি। ঠিক আছে? এবারে দেখো সৌরজগতের যদি আমরা আমাদের সবথেকে যদি কাছের নক্ষত্রের কথা বলা হয়, ঠিক আছে, আমাদের সবথেকে কাছের নক্ষত্র, ঠিক আছে, তাহলে কাছের নক্ষত্র, যদি আমরা কাছের নক্ষত্র, এক মিনিট, যদি আমরা কাছের নক্ষত্রের কথা বলি, ঠিক আছে, কাছের নক্ষত্র, সেটা কি হয়ে যাবে? কাছের নক্ষত্র হচ্ছে আমাদের সূর্য। ঠিক আছে? কাছের নক্ষত্র কি হয়ে যাবে? সূর্য হয়ে যাবে। আচ্ছা, সূর্যের যদি সৌরজগতের বাইরে চলে যাই, তার মানে তারপরে যে নক্ষত্রটা আসবে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। ঠিক আছে? পরের যে নক্ষত্র সেটা কি আছে? প্রক্সিমা সেন্টাউরি। ঠিক আছে? প্রক্সিমা সেন্টাউরি। তাহলে প্রথমে গেল সূর্য, তারপরে কে থাকবে? প্রক্সিমা সেন্টাউরি। ঠিক আছে? সৌরজগতের বাইরে যদি আমরা বৃহত্তম নক্ষত্রের কথা বলি, ঠিক আছে, বৃহত্তম নক্ষত্রের কথা বলি সৌরজগতের বাইরে, সেটা হচ্ছে আমাদের সাইরাস। ঠিক আছে? সেটা কি? সাইরাস, বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডগ স্টার। ঠিক আছে? সাইরাস বা কি? ডগ স্টার বলা হয়। বোঝা গেল? সাইরাস বা ডগ স্টার বলা হয়। তারপরে দেখো তারাদের যদি আমরা আয়ুর কথায় চলে আসি, দেখো প্রত্যেকটা তারা কিন্তু মানে সমান সমান সময় ধরে কিন্তু থাকে না। ঠিক আছে? প্রত্যেকটা তার একটা নির্দিষ্ট আয়ু আছে, একটা সময় পরে সেগুলো কি হয়? ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? দেখো প্রথম কথা, যখন তাদের হচ্ছে সময়কাল একদম শেষ হয়ে আসবে, তখন মানে বারবার তো হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের হচ্ছে রূপান্তর ঘটছে, ঘটতে ঘটতে একসময় কী হবে? শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে সেগুলো কী হবে? শীতল হবে। ঠিক আছে? তাহলে তাদের সময়কাল সময়কাল যখন শেষ হয়ে যাবে, তখন সেগুলো কী হবে? না তখন সেগুলো ধীরে ধীরে প্রসারিত হবে, শীতল হবে। ঠিক আছে? শীতল তো হয়ে যাবে, কারণ আর তাপ উৎপন্ন হচ্ছে না। শীতল হবে আর কী হবে? প্রসারিত হবে। শীতল হবে আর কী হবে? প্রসারিত হবে। শীতল আর প্রসারিত হয়ে গেলে তখন তাদেরকে আমরা কি বলি? না হচ্ছে রেড জায়েন্ট। ঠিক আছে? তখন তাদেরকে আমরা কি বলি? রেড জায়েন্ট। ঠিক আছে? রেড জায়েন্ট বলি। বোঝা গেল? রেড জায়েন্ট বলি। হ্যাঁ, এই হচ্ছে গেল। এবারে দেখো এরপরে যেটা আমাদের আলোচনার বিষয়, সেটা আমাদের কি? সেটা হচ্ছে সাদা বামন বা সুপারনোভা কি। দেখো সাদা বামন বা সুপারনোভা কি? দেখো সাদা বামন বা সুপারনোভা, দেখো নোভা কথাটা যদি বলা হয়, ঠিক আছে, নোভা, এই যে নোভা শব্দটা, নোভাটা একটা কি শব্দ? নোভাটা একটা ল্যাটিন শব্দ। ঠিক আছে? নোভা একটা কি শব্দ? নোভা একটা ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ। ঠিক আছে? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নতুন। এর অর্থ কি? নতুন। তাহলে নোভা একটা ল্যাটিন শব্দ, এর অর্থ কি হয়? নতুন হয়। ঠিক আছে? তো সাদা বামন নোভা বা সুপারনোভাটা কি? সাদা বামন নোভা বা সুপারনোভা হচ্ছে মানে কেন্দ্র বিস্ফোরণের ফলে যে নতুন নক্ষত্রের সৃষ্টি হবে তাকে আমরা সাদা নোভা বা সুপারনোভা বলছি। ঠিক আছে? সাদা নোভা বা সুপারনোভা বলছি। আচ্ছা, আর সুপারনোভা থেকে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। এই সাদা বামন বা সুপারনোভা থেকে নোভা থেকে প্রচুর পরিমাণে আমরা কিন্তু শক্তি পাই। ঠিক আছে? এখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি বা শক্তি কিন্তু আমরা পাই। ঠিক আছে? দেখতে পাচ্ছ পাশে একটা ছবি দেওয়া আছে, সাদা বামন বা সুপারনোভার ছবি। এটুকু মোটামুটি জানলেই হবে। নেক্সট দেখো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নিউট্রন তারা বা নিউট্রন স্টার। ঠিক আছে? দেখো যখন সুপারনোভা ধ্বংস হয়ে যাবে, তখন সেই সুপারনোভাতে কি হয়? প্রচুর পরিমাণে ইলেকট্রন এবং প্রোটন আর হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন তখন সব একত্রিত হতে আরম্ভ করে। ঠিক আছে? তখন একত্রিত হয়ে যে তারাটা তৈরি করে তাকে আমরা নিউট্রন তারা বলি। ঠিক আছে? এই নিউট্রন তারার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর প্রচুর হচ্ছে থাকে। ঠিক আছে? এর কি থাকে? নিউট্রন তারার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থাকে। ঠিক আছে? নিউট্রন তারার শক্তিশালী কি থাকে? শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থাকে। তাহলে নিউট্রন তারার শক্তিশালী কি থাকবে? না চৌম্বক ক্ষেত্র কিন্তু থাকে। ঠিক আছে?
চৌম্বক ক্ষেত্র থাকার জন্য এর চারপাশে হচ্ছে পারমাণবিক কণাগুলো ঘুরে বেড়ায়, ঠিক আছে। তাহলে এর চারপাশে কি করবে, এর চারপাশে হচ্ছে পারমাণবিক কণা ঘুরে বেড়াবে, ঠিক আছে। চারপাশে পারমাণবিক কণা ঘুরে বেড়ায়, ঠিক আছে। চারপাশে পারমাণবিক কণাগুলো ঘুরে বেড়াবে। দেখো ছবি একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। পারমাণবিক কণাগুলো কি করবে, ঘুরে বেড়াবে, ঠিক আছে। আচ্ছা, আর এটাই হচ্ছে মোটামুটি নিউট্রন তারা। নিউট্রন তারা থেকে আর বিশেষ কিছু জানার কিন্তু এখানে নেই, ঠিক আছে, এটুকু জানলেই হবে। নেক্সট যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ব্ল্যাক হোল। দেখো ব্ল্যাক হোল একটু বলেছিলাম, এখানে আর একটু ডিটেলসে আমরা আলোচনা করব, ঠিক আছে। ব্ল্যাক হোল কি না, যখন বড় বড় কোনো নক্ষত্র, ঠিক আছে, একদম ছোট্ট অংশে পরিণত হবে, ঠিক আছে। বৃহৎ নক্ষত্র যখন খুব ক্ষুদ্র আকার ধারণ করবে, ঠিক আছে, খুব ক্ষুদ্র হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলছি, ব্ল্যাক হোল, ঠিক আছে। ব্ল্যাক হোল মধ্যাকর্ষণের শক্তি এত বেশি যে এর ভিতর থেকে আলোও যেতে পারে না, তার জন্য একে কিন্তু ব্ল্যাক হোল বলা হয়, ঠিক আছে। আর এই ব্ল্যাক হোলের কাছে যা কিছু আসবে সব কিছুকে কিন্তু এই ব্ল্যাক হোল তার ভেতরের মধ্যে টেনে নেবে। বোঝা গেল? আচ্ছা, এই গেল হচ্ছে ব্ল্যাক হোল। এবারে দেখো ব্ল্যাক হোলের পরে যেটা আমরা আলোচনায় আসবো সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সৌরজগৎ বা সোলার সিস্টেম। সৌরজগতের কথা যদি বলা হয়, দেখো আমরা জানি একদম কেন্দ্রে কে রয়েছে, সূর্য রয়েছে। তারপরে দেখো এই যে রয়েছে বুধ, এটা হচ্ছে তোমার বুধ, ঠিক আছে, বুধ রয়েছে। তারপরে আমাদের শুক্র রয়েছে, বুধ শুক্র। তারপরে হচ্ছে পৃথিবী, বুধ শুক্র পৃথিবী। তারপরে এই যে রয়েছে মঙ্গল, বুধ শুক্র পৃথিবী মঙ্গল। এটা হচ্ছে বৃহস্পতি, ইউরেনাস, এই যে নেপচুন, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, আর হচ্ছে শনি, ঠিক আছে। শনিটা থেকে গেছে, ঠিক আছে। বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন, ঠিক আছে। এবারে দেখো যদি আমি দূরত্ব অনুযায়ী সাজাই, তারপরে একদম তাহলে প্রথমে কে আসবে, বুধ আসছে, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস আর হচ্ছে নেপচুন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই যে প্রথম যে কটা গ্রহ দেখতে পাচ্ছ, চারটে গ্রহ, এই যে চারটে গ্রহ মঙ্গল পর্যন্ত, এদেরকে বলা হয় অন্তর্ভাগের গ্রহ, ঠিক আছে। এদেরকে কি বলা হয়, অন্তর্ভাগের গ্রহ, ঠিক আছে। আর বাদ বাকি জুপিটারের কাছ থেকে বাকি যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় বহির্ভাগের গ্রহ। কি বলা হয়, বহির্ভাগের গ্রহ। একটা অন্তর্ভাগের গ্রহ আর একটা কি হবে, বহির্ভাগের গ্রহ। সব থেকে বড় হচ্ছে জুপিটার বা হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে। সব থেকে বেশি স্যাটেলাইট বা হচ্ছে উপগ্রহ রয়েছে কিন্তু শনি, ঠিক আছে। বুধ আর শুক্রের কোনো হচ্ছে উপগ্রহ নেই, সেগুলো আমরা পরে জানবো, ঠিক আছে। তাহলে তারপরে দেখো যেটা আমরা জানবো সেটা হচ্ছে কিছু মতবাদ, ঠিক আছে। মতবাদ বলতে কি, যে সৌরজগতে যে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কিত বেশ কিছু মতবাদ রয়েছে, সেই মতবাদগুলোর প্রবক্তাকে সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম দেখো যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে গ্যাসীয় মতবাদ, ঠিক আছে। গ্যাসীয় মতবাদের কথা যদি বলা হয়, এটা হচ্ছে কান্ট দিয়েছিল। কে দিয়েছিল, কান্ট, ঠিক আছে, কান্ট। গ্যাসীয় মতবাদ কে দিয়েছিল, কান্ট। তারপরে দেখো নিহারিকা মতবাদ, ঠিক আছে, এটা নিহারিকা হবে, হবে না, নিহারিকা মতবাদ। নিহারিকা মতবাদ দিয়েছিল ল্যাপ্লাস, ঠিক আছে। নিহারিকা মতবাদ কে দিয়েছিল, ল্যাপ্লাস দিয়েছিল। তারপরে দেখো প্ল্যান্টেসিমাল মতবাদ দিয়েছিল দুজন, ঠিক আছে। একটা হচ্ছে চেব্বা বার্লিন, ঠিক আছে, চেব্বা আর্লিন, ঠিক আছে, আর হচ্ছে মৌল্টন, বার্লিন আর হচ্ছে মৌল্টন। নেক্সট দেখো জোয়ারি দত্ত। জোয়ারি দত্ত কে দিয়েছিল, জোয়ারি দত্ত জিন্স আর হচ্ছে জেকারি, ঠিক আছে, জিন্স ও জেকারি দুজন দিয়েছিল জোয়ারি দত্ত। তারপরে দেখো দুই সংখ্যা বিশিষ্ট নক্ষত্র তত্ত্ব, এটা দিয়েছিল H.N. রাসেল, ঠিক আছে। কে দিয়েছিল, H.N. রাসেল দিয়েছিল কি না এই তত্ত্বটা। তারপরে দেখো বিদারণ দত্ত দিয়েছিল রস গান। বিদারণ দত্ত কে দিয়েছিল, রস গান দিয়েছিল। তারপরে দেখো সেফেইড মতবাদ। সেফেইড যে মতবাদটা এটা দিয়েছিল A.C. ব্যানার্জি, ঠিক আছে, A.C. ব্যানার্জি। A.C. ব্যানার্জি কি মতবাদ দিয়েছিল না হচ্ছে সেফেইড মতবাদ। নোভা তত্ত্বকার, নোভা তত্ত্ব হচ্ছে হোয়েল আর হচ্ছে লাইট লন্ঠন, ঠিক আছে। কে কে ছিল, হোয়েল আর হচ্ছে কি লাইট লটন, ঠিক আছে, লাইট লটন। তারপরে দেখো তড়িৎ চুম্বকীয় দত্ত কে দিয়েছিল, H. আলফভেন, ঠিক আছে, H. আলভেন দিয়েছিল এই তত্ত্বটা। তারপরে সৌরজগতের বহির্ভূত বা নক্ষত্রমণ্ডলগত ধূলিকণা তত্ত্ব কে দিয়েছিল না হচ্ছে স্কিমিড। কে দিয়েছিল, স্কিমিড এই তত্ত্বটা দিয়েছিল। নেক্সট দেখো যেটা আমরা চলে আসবো নিহারিকাগত মেঘ তত্ত্ব। নিহারিকাগত মেঘ তত্ত্ব কে দিয়েছিল, ডক্টর ডন ওয়েজ সাকার,
ওয়েজ সাকার, ঠিক আছে, ইনি দিয়েছিলেন। তারপর দেখো প্রোটোপ্ল্যানের তত্ত্ব, প্রোটোপ্ল্যানের তত্ত্ব দিয়েছিল জি কুইপার, জি কুইপার হচ্ছে প্রোটোপ্ল্যানের তত্ত্ব দিয়েছিল। তাহলে এই কটা হচ্ছে আমাদের সৌরজগৎ সম্পর্কিত তত্ত্ব রয়েছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো যে আলোচনাটা আসবো সেটা হচ্ছে সূর্য। দেখো সূর্য সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে কি বলতে পারবো, দেখো সূর্য সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। সূর্য সম্পর্কে যে তথ্যগুলো আমরা জানবো, আচ্ছা তার আগে একবার দেখে নিই। হ্যাঁ, এখানে কিছু এক্সট্রা ইনফরমেশান রয়েছে। এক্সট্রা ইনফরমেশানের আগে সূর্য সম্পর্কে জেনে নিই। সূর্য হচ্ছে আমাদের সৌরজগতের হচ্ছে প্রধান গ্রহ সূর্য, ঠিক আছে। সৌরজগতের কিছু জিনিস জানতে হবে, যেমন হচ্ছে সূর্য কিন্তু নিজের ছায়াপথে চারিদিকে আবর্তন করে। এর যে আবর্তন কালটা হয়, ঠিক আছে, মানে পুরোটা একদম আবর্তন করতে কত সময় নেয়, এর আবর্তন কালটা প্রায় 224 মিলিয়ন বছর, ঠিক আছে, 224 মিলিয়ন বছর। এটা হচ্ছে এর আবর্তনকাল হয় 224 মিলিয়ন বছর, ঠিক আছে। আচ্ছা, সূর্য পৃথিবীর তুলনায় প্রায় 109 গুণ বড়, ঠিক আছে। তাহলে পৃথিবীর তুলনায় কত গুণ বড় না, পৃথিবীর তুলনায় সূর্যটা হচ্ছে প্রায় 109 গুণ, ঠিক আছে, 109 গুণ বড় হবে। সূর্য পৃথিবীর তুলনায় 109 গুণ বড়, ঠিক আছে। নেক্সট যেটা জানতে হবে যে কত গুণ ভারী না, পৃথিবীর তুলনায় সূর্য প্রায় 2 × 10⁻27 টন গুণ হচ্ছে ভারী হবে, ঠিক আছে, এত ভারী হবে, ঠিক আছে। এবার এর কিছু স্তর রয়েছে, সেই স্তরগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। একদম বাইরে 3টে স্তর রয়, ঠিক আছে, স্তর থাকে। একটা হচ্ছে বর্ণমণ্ডল, আলোকমণ্ডল আর হচ্ছে ছটা মণ্ডল, ঠিক আছে। কি কি রয়েছে, একটা হচ্ছে আলোকমণ্ডল, ঠিক আছে, আলোকমণ্ডল। আর কি রয়েছে, আর রয়েছে বর্ণমণ্ডল, আলোকমণ্ডল, বর্ণমণ্ডল আর হচ্ছে ছটা মণ্ডল। আলোকমণ্ডল, বর্ণমণ্ডল আর কি মণ্ডল, ছটা মণ্ডল, ঠিক আছে। আলোকমণ্ডল, বর্ণমণ্ডল আর কি ছটা মণ্ডল, ঠিক আছে। এবারে আমরা যে অংশটাকে দেখতে পাই সেটা হচ্ছে আলোকমণ্ডল। তার মানে এই বাইরের যে অংশটা এটাকেই হচ্ছে আলোকমণ্ডল বলা হচ্ছে। এটাকেই আমরা কি বলছি, আলোকমণ্ডল, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে, আলোকমণ্ডল কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। বর্ণমণ্ডল হচ্ছে তার ঠিক ভেতরের অংশটা, ঠিক আছে, তার ঠিক ভেতরের অংশটাই কি বলা হচ্ছে, বর্ণমণ্ডল বলা হচ্ছে। মানে এই যে অংশটা দেখতে পাচ্ছ বর্ণমণ্ডল, আর একদম ভেতরের যে অংশটা দেখতে পাবে সেটাকেই আমরা কি বলছি না, ছটা মণ্ডল, ঠিক আছে। এই ছটা মণ্ডলে সূর্যের তাপমাত্রা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? এই হচ্ছে সূর্য সম্পর্কে ধারণা কিন্তু চলে গেল। আচ্ছা, আর কিছু কিছু রয়েছে, যেমন সানস্পট রয়েছে। সানস্পট মানে সৌরজগতের ওপরে কিছু কালো কালো ছোপ, সূর্যের ওপরে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, ওকে হচ্ছে আমরা সানস্পট বলি। সেগুলো আমরা পরে আলোচনায় আসছি। তারপরে দেখো যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সূর্য থেকে কিছু এক্সট্রা ইনফরমেশান সম্পর্কে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত, গড় দূরত্ব আমরা লিখে দিই কত, 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার, ঠিক আছে। অ্যাকচুয়ালি কত হয়, 14.96 কোটি কিলোমিটার, ঠিক আছে। এটা অ্যাকচুয়াল, তুমি 15 কোটি কিলোমিটারই মনে রাখবে, অসুবিধা নেই। সূর্যের ব্যাস কত হয়, সূর্যের ব্যাস হচ্ছে 13,91,980 কিলোমিটার, 13,91,980 কিলোমিটার। সূর্যের কেন্দ্রে এটা উষ্ণতার পরিমাণ হবে, ঠিক আছে, উষ্ণতার পরিমাণ কত, এক্ষুনি বলা হলো 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোকমণ্ডলের উষ্ণতা কত হয়, সূর্যের আলোকমণ্ডলের উষ্ণতা আমরা 6,000 ডিগ্রি সেলসিয়াস বলে দিই। অ্যাকচুয়ালি কত হয় না, 5,760 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, অ্যাকচুয়াল এটা হয়। সূর্যের নিজের অক্ষের চারিদিকে আবর্তন করার সময়কাল কত, দেখো সূর্যের নিজের অক্ষের চারিদিকে আবর্তন করতে সময় লাগে দুটো, অ্যাকচুয়ালি সময় লাগে। অ্যাকচুয়ালি হচ্ছে যদি নিরক্ষীয় অঞ্চলের কথা বলি তাহলে মোটামুটি 25 দিন, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলের কথা যদি বলি তাহলে নিরক্ষীয় অঞ্চলে সেটা হচ্ছে 25 ডেজ, ঠিক আছে। আর মেরু অঞ্চলের কথা যদি বলা হয়, মেরু, ঠিক আছে, মেরু অঞ্চলে সেটা প্রায় 33 দিনের কাছাকাছি হয়, ঠিক আছে, 33 দিন। রাসায়নিক উপাদান সমূহ কী কী রয়েছে, দেখো প্রথম কথা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম রয়েছে আর অন্যান্য গ্যাস রয়েছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন কতটা রয়েছে, দেখো হাইড্রোজেনের কথা যদি বলা হয়, হাইড্রোজেন প্রায় থাকে 70%, ঠিক আছে, হাইড্রোজেন কত, 70%। আচ্ছা, হিলিয়াম কতটা থাকে, হিলিয়াম থাকে প্রায় 28%-এর কাছাকাছি। আর আদার যে গ্যাস মলিকুল, ঠিক আছে, আদার গ্যাস, অন্যান্য গ্যাস থাকে প্রায় 2%-এর কাছাকাছি, ঠিক আছে। সূর্যের বয়স কত, সূর্যের বয়স প্রায় আনুমানিক 10 বিলিয়ন বছর, ঠিক আছে, 10 বিলিয়ন বছর সূর্যের বয়স। সূর্যের আনুমানিক আয়ু কত,
সূর্যের আনুমানিক বয়স হচ্ছে 4.6, ঠিক আছে, 4.6 বিলিয়ন। আর আনুমানিক আয়ুটা হচ্ছে 10 বিলিয়ন বছর, ঠিক আছে। আনুমানিক আয়ুটা 10 বিলিয়ন বছর, আর সূর্যের বয়স কত? 4.6 বিলিয়ন বছর, বা 460 কোটির কাছাকাছি, ঠিক আছে। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। এটা লাগে তোমার হচ্ছে 8 মিনিট, ঠিক আছে, 16.6 সেকেন্ড। 8 মিনিট 16.6 সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আমরা পড়ে এসেছি 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে, 3 লাখ কিলোমিটার পার হচ্ছে সেকেন্ড। বোঝা গেল? এবারে দেখো প্রমিনেন্সেস কি, ঠিক আছে। প্রমিনেন্সেসটা কি? প্রমিনেন্সেস হচ্ছে সাধারণত সূর্য থেকে ক্রমাগত হচ্ছে প্রোটনের স্রোত আসছে, ঠিক আছে। কখনো কখনো এই বিকিরণ অত্যন্ত প্রবল হয়ে যায়, ওটাকেই আমরা কি বলছি? প্রমিনেন্স বলছি, ঠিক আছে। তাহলে সূর্য থেকে কি আসছে? ক্রমাগত প্রোটনের স্রোত আসছে, ঠিক আছে, প্রোটনের স্রোত, এটাকেই আমরা কি বলছি? প্রমিনেন্সেস বলছি, ঠিক আছে, প্রমিনেন্সেস, ঠিক আছে। নেক্সট দেখো সৌর প্রজ্বলন বা সোলার ফ্লেয়ার কাকে বলে। সোলার প্রজ্বলন বলতে কি? কখনো কখনো দেখা যায় এই যে প্রমিনেন্সেস ঘটছে বায়ুমণ্ডল থেকে বেরিয়ে এটা হাজার হাজার মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাকেই সৌর প্রজ্বলন বা সৌর ফ্লেয়ার বলা হয়, ঠিক আছে, সৌর প্রজ্বলন বা সৌর ফ্লেয়ার বলা হয়, ঠিক আছে। নেক্সট যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে সৌর বাতাস কি। সৌর বাতাস কি করে বুঝতে পারবো? সৌর বাতাস বা সোলার ওয়াইন্ড কি না, প্রোটন আর মানে যেহেতু এখানে হাইড্রোজেন হিলিয়াম ক্রমাগত পরিবর্তন হচ্ছে, এই সূর্যের মধ্যে প্রোটন আর ইলেকট্রনের একটা স্রোত আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রোটন প্লাস ইলেকট্রনের স্রোত, প্রোটন প্লাস ইলেকট্রনের কি? ইলেকট্রনের ওয়েভ বা হচ্ছে স্রোত, তাকেই আমরা বলছি সৌর বাতাস, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে সুমেরু প্রভা বা কুমেরু প্রভা। দেখো সুমেরু প্রভা সুমেরু বা কুমেরু অঞ্চলে দেখা যায়। দেখো পৃথিবীর যে একটা বড় চুম্বক, ঠিক আছে, এই যে ক্রমাগত যে এই যে আয়নিত কণাগুলো আসছে, ঠিক আছে, এই আয়নিত যে কণাগুলো আসছে সেগুলো ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে, ঠিক আছে, পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র রয়েছে সেই ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটায়, দিয়ে রাতের বেলা এরকম আলোর মতো একটা অংশ দেখা যায়, ঠিক আছে, তাকেই আমরা সুমেরু প্রভা বা কুমেরু প্রভা বলছি। নেক্সট যদি চলে আসি আমরা, সেটা হচ্ছে গ্রহসমূহ। আচ্ছা, গ্রহসমূহের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করে দিই। গ্রহসমূহের বৈশিষ্ট্য কী কী রয়েছে? গ্রহসমূহের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কী কী? না, গ্রহদের কোনো নিজস্ব কোনো আলো নেই, ঠিক আছে, গ্রহদের নিজস্ব কোনো আলো থাকে না। আমরা জানি গ্রহের কোনো নিজস্ব আলো থাকে না, ঠিক আছে। তাহলে গ্রহের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব কোনো আলো নেই, নিজস্ব আলো নেই, নিজস্ব আলো নেই, প্রথম বৈশিষ্ট্য গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোনো না কোনো নক্ষত্রের চারিদিকে ঘুরবে, ঠিক আছে, নক্ষত্রের চারিদিকে ঘুরে, কোনো না কোনো নক্ষত্রের চারিদিকে ঘুরবে, দ্বিতীয় বৈশিষ্ট্য গেল, ঠিক আছে। তৃতীয় বৈশিষ্ট্য কি না, এরা উপবৃত্তাকার বা বৃত্তাকার পথে কিন্তু ঘুরে বেড়ায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের কিন্তু প্রথম 9টা গ্রহ ছিল, মানে প্লুটোটা ছিল, ঠিক আছে, প্লুটোটা কিন্তু গ্রহ আকারে কনসিডার করা হতো। দেখো গ্রহর কথা যদি বলি, গ্রহের যদি ক্লাসিফিকেশন করি, গ্রহকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কুলীন গ্রহ, ঠিক আছে, একটা কি কুলীন গ্রহ, আর একটা হচ্ছে বামন গ্রহ, ঠিক আছে, কুলীন গ্রহ আর বামন গ্রহ। কুলীন গ্রহ কোনগুলো? যেগুলো আমরা পড়লাম। আর বামন গ্রহ কিন্তু আলাদা। প্লুটোটাকে 2006 সালে কিন্তু বামন গ্রহের আন্ডারে ফেলে দেওয়া হয়, ঠিক আছে, 2006 সালে বামন গ্রহের কিন্তু আন্ডারে ওটা চলে আসে, ঠিক আছে। এবারে কুলীন গ্রহ কী কী বলা হলো? কুলীন গ্রহ তোমরা পড়ে এসছো, ঠিক আছে। একটা হচ্ছে বুধ, তারপরে হচ্ছে পৃথিবী, সরি বুধ পরে শুক্র, ঠিক আছে, বুধের পরে কে আছে? শুক্র, বুধ শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী, বুধ শুক্র পৃথিবী, মঙ্গল, তারপরে আছে বৃহস্পতি, তারপরে আছে শনি, ইউরেনাস, তারপরে হচ্ছে নেপচুন। এই যে 8টা দেখতে পেলে এগুলো হচ্ছে সব কুলীন গ্রহ। বামন গ্রহ 5টা আছে, ঠিক আছে, 5টা কী কী না, হচ্ছে প্লুটো রয়েছে, 2006 সালে তাকে বাদ দেওয়া হয়েছে। প্লুটো, সেরেস, এরেস বা এরিস, ঠিক আছে, প্লুটো, সেরেস, এরিস বা এরেস, আর হচ্ছে হাউমিয়া, আর হচ্ছে মাকে, হাউমিয়া আর কি মাকে। এই হচ্ছে 5টা কিন্তু আমাদের কি রয়েছে? বামন গ্রহ রয়েছে, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকে আমরা এই গ্রহ পর্যন্ত রাখলাম। নেক্সট দিন আমরা হচ্ছে সমস্ত গ্রহগুলো আলাদাভাবে আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।